আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। তোমরা এখনই কমেন্ট করো কে কোথায় থেকে শুনছো, কিভাবে শুনছো, আর আগের দিনের এপিসোডটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট আমি খুব ফাস্ট চাই। তোমরা একটু 10:45 আসার চেষ্টা করো, এসে জাস্ট কমেন্টটা করো। তোমাদের কমেন্টই কিন্তু আমাদের মোটিভেশন। তোমরা যেভাবে কমেন্ট করছিলে সেভাবেই করছো, আমি বলছি না তোমরা করছো না, কিন্তু আমাদের আরও চাই। আমাদের এই পরিবারটাকে আরও ছড়িয়ে দিতে হবে, তাই জন্য তোমাদের বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। তাই তোমাদের বলছি বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো, যাতে আমাদের এই পরিবার আরও তাড়াতাড়ি গ্রো করতে পারে। চলো, আজকে তোমরা শুনবে দারুণ কিছু ঘটনা। কী নিয়ে সেটা আর বলছি না, তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা। অমিতদা, আজ আমি আপনাকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। আর আমি এখানে আমার নামটা বলছি না, কারণ আমি জানি না এটাকে কিভাবে ব্যাখ্যা করব। স্বপ্ন বলবো নাকি বাস্তব, নাকি দুটোর মাঝামাঝি কোনো অদ্ভুত অভিজ্ঞতা, জানি না। আমি কলকাতার বাইরে একটা ছোট্ট শহরে থাকি, চাকরি করি একটা প্রাইভেট অফিসে। জীবনটা খুব সাধারণ। সকালবেলায় বেরোনো, রাত করে ফেরা, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। এর বাইরে বিশেষ কিছু নেই। কিন্তু ঠিক 3 মাস আগে একটা ঘটনা আমার জীবনের ছন্দ পুরো ভেঙে দিয়েছে। সেদিনও অন্য দিনের মতোই অফিস থেকে ফিরেছিলাম। খুব ক্লান্ত লাগছিল, মাথা ব্যথা করছিল হালকা। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন 10:30, কিন্তু ঘুমটা সেদিন অদ্ভুত দ্রুত নেমে এসেছিল, যেন কেউ জোর করে টেনে নিচ্ছে। আমি স্বপ্ন দেখতে শুরু করি, আর সেই জীবনটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়ায়। আমি দেখলাম আমি একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তার দুপাশে পুরনো বাড়ি, জানালাগুলো বন্ধ, আলো নেই কোথাও। কিন্তু আকাশে অদ্ভুত একটা ম্লান আলো, যেন সন্ধ্যা আর রাতের মাঝামাঝি সময়ে আটকে আছে। আমার মনে হচ্ছিল আমি এই রাস্তা চিনি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, পিঠ আমার দিকে, খুব লম্বা, অস্বাভাবিকভাবে স্থির। আমি ডাকলাম, কে? কিন্তু কোনো উত্তর এলো না। আমি একটু এগোতেই সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আর তখনই আমি বুঝলাম কিছু একটা খুব ভুল আছে। লোকটার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, যেন কুয়াশা দিয়ে ঢাকা, কিন্তু তার চোখ দুটো জল জল করছিল, একদম সোজা আমার দিকে তাকিয়ে। আমি পিছিয়ে যেতে চাইছিলাম, কিন্তু আমার পাটা নড়ছিল না, যেন মাটির সঙ্গে আটকে গেছে। তারপর সে এক পা করে আমার দিকে এগোতে লাগলো। আর যতই কাছে আসছিল, আমার বুকের ভেতর চাপা একটা শব্দ বাড়ছিল, যেন নিজের হৃদস্পন্দন কানে শুনতে পাচ্ছি। সে একদম আমার সামনে এসে দাঁড়ালো আর খুব নিচু গলায় বলল, তুমি দেরি করে ফেলেছ। এই কথাটা শুনেই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘেমে গিয়েছিলাম পুরো, বুকটা ধরফর করছিল, কিন্তু নিজেকে বোঝালাম এটা শুধু একটা দুঃস্বপ্ন। পরের দিন অফিসে গিয়ে কাউকে বলিনি, হাসাহাসি করবে ভেবে। কিন্তু সেদিন থেকেই একটা অদ্ভুত জিনিস শুরু হয়। আমি যে রাস্তার স্বপ্ন দেখেছিলাম, সেই রাস্তাটা মাথা থেকে নড়ছিল না। বারবার মনে হচ্ছিল কোথাও দেখেছি। 3 দিন পর অফিস থেকে ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। আমি শর্টকাট ধরলাম, যেটা আগে কখনো নেইনি। আর কয়েক মিনিট হাঁটার পরে আমার বুকটা কেঁপে উঠল। আমি ঠিক সেই একই রাস্তায় দাঁড়িয়ে আছি, যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। একই পুরনো বাড়ি, একই ফাঁকা পরিবেশ, এমনকি আলোটাও একই রকম অদ্ভুত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম না এটা কাকতালীয়, কিন্তু ভেতরে ভেতরেই একটা ঠান্ডা ভয় জমতে শুরু করেছিল। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, ঠিক যেমন স্বপ্নে করেছিলাম। আর কয়েক কদম যেতেই
সামনে দেখতে পেলাম একটা লোক দাঁড়িয়ে আছে, পিঠটা ঠিক আমার দিকে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, শরীর অবশ হয়ে গেল, কিন্তু এবার আমি স্বপ্নে নেই, পুরো জেগে আছি। আমি দাঁড়িয়ে পড়লাম, গলাটা শুকিয়ে গেছে, ডাকতে পারছিলাম না। লোকটা ধীরে ধীরে ঘুরে তাকালো, আর সেই একই জিনিস, মুখটা যেন পরিষ্কার না, চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল। সে আমার দিকে তাকিয়ে রইল, আর আমার মনে হচ্ছিল আমি এই মুহূর্তটা আগেও পেরিয়েছি। ঠিক একইভাবেই আমি পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেলাম, আর তখনই সে এক পায়ে গেল। আমার মাথায় হঠাৎ করে একটা চিন্তা এলো। স্বপ্নে সে বলেছিল, তুমি দেরি করে ফেলেছ, এবার তাহলে কি বলবে? আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল এটা কোনোভাবে রিপিট হচ্ছে। সে আরও কাছে এলো, আর এবারও সে একই গলায় বলল, তুমি দেরি করে ফেলেছ। আমি আর কিছু না ভেবে দৌড়ে পালালাম, পেছনে তাকাইনি একবারও। বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে রইলাম অনেকক্ষণ। বিশ্বাস করতে পারছিলাম না কি হলো। পরের কয়েকদিন আমি ওই রাস্তা দিয়ে এগিয়ে চললাম, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি। এরপর থেকে প্রায় প্রতি রাতে আমি একই স্বপ্ন দেখতে লাগলাম, কিন্তু প্রতিবার স্বপ্নটা একটু একটু করে বদলাতে লাগলো। প্রথমে শুধু রাস্তা আর লোকটা ছিল, তারপর দেখলাম রাস্তার একপাশে একটা ভাঙা গেট, তারপর দেখলাম একটা পুরনো নাম ফলক যেটা পড়া যায় না। তারপর এক রাতে দেখলাম সেই লোকটা আমার নাম ধরে ডাকছে। এসব দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু কাউকে বলতেও পারছিলাম না। একদিন সাহস করে ঠিক করলাম আমি আবার সেই রাস্তায় যাব, কিন্তু এবার দিনের বেলা। দুপুরে গিয়ে দেখি রাস্তা একদম স্বাভাবিক, লোকজন আছে, দোকান খোলা, সব কিছু একদম সাধারণ। আমি একটু হাঁটলাম আর খুঁজতে লাগলাম সেই ভাঙা গেটটা। কিছুদূর এগিয়ে সত্যিই একটা পুরনো অর্ধেক ভাঙা গেট দেখতে পেলাম, যেটা স্বপ্নে দেখেছিলাম। আমার শরীর শিউরে উঠল। গেটের ভেতরে তাকিয়ে দেখি একটা পরিত্যক্ত বাড়ি। অনেকদিন কেউ থাকে না বোঝা যায়। আমি জানি না কেন, কিন্তু যেন কেউ আমাকে ভেতরে ঢুকতে বলছিল। আমি গেট ঠেলে ঢুকে পড়লাম। ভেতরে নিস্তব্ধতা, বাতাসও যেন থেমে আছে। বাড়িটার দরজা আধ খোলা ছিল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ঘরগুলো ধুলোয় ভর্তি, কোথাও কোথাও ভাঙা। হঠাৎ আমার নজর পড়ল একটা দেওয়ালে, যেখানে কালো দাগ দিয়ে কিছু লেখা, অনেকটাই মুছে গেছে। আমার গাটা এবার কাটা দিয়ে উঠল। ঠিক তখনই মনে হলো কেউ আমার পেছনে আছে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু আমার কানে খুব হালকা একটা গলা ভেসে এলো। আমি ছুটে বাইরে বেরিয়ে এলাম। সেদিনের পর থেকে আমার স্বপ্নগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এবার আমি শুধু রাস্তা বা লোকটা দেখতাম না, দেখতাম আমি নিজেই সেই বাড়ির ভেতরে আটকে আছি, আর সেই লোকটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতিবার সে একটু একটু করে আমার মতন হয়ে উঠছিল, যেন আমার চেহারা কপি করছে। এক রাতে স্বপ্নে আমি দেখলাম সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে, আর তার মুখটা একদম পরিষ্কার, যেটা আমারই মুখ। সে হাসলো। সেই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে যায়। আমি আর নড়তে পারছিলাম না, শরীর অবশ। আর ঠিক আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম। আমার কানে আবার সেই গলা, এবার আর পালাতে পারবে না। তারপরে কি হয়েছিল আমি ঠিক মনে করতে পারি না। সকালে যখন উঠলাম সব কিছু স্বাভাবিক, কিন্তু আয়নায় নিজের দিকে তাকিয়ে আমার বুকটা ধরফর করে উঠল। আমার চোখ দুটো যেন একটু আলাদা আলাদা লাগছিল। তারপরে সত্যি বলতে আমার সাথে সেই স্বপ্ন দেখাগুলো কিছুটা কমে গিয়েছিল, কিন্তু এখনও সেই স্বপ্নগুলো আমার ফিরে আসে। আবার যখন আসে তো আসেই, আবার যখন আসে না তখন একদমই আসে না। আমি জানি না আদেও এটা কখন থামবে বা আদেও থামবে কি না। আমি শুধু এতটুকুই বুঝেছি অমিতদা, কিছু স্বপ্ন শুধু স্বপ্ন নয়, ওগুলো শুরু হয় মাথার ভেতরে, কিন্তু শেষ হয় বাস্তবে। আর কখনো কখনো আপনি বুঝতেই পারেন না ঠিক কোনটা আসল আর কোনটা স্বপ্ন। তো অমিতদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। কেমন লেগেছে তুমি অবশ্যই আমাকে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো, গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা, স্বপ্ন।
স্বপ্ন যে কখনো কখনো সত্যি হয় এটা কিন্তু তোমরা জানো। আমরা আগেও শুনেছি, আমরা আগেও ভৌতিক কথা পরিবারে এরকম ঘটনা শেয়ার করেছি। সব স্বপ্নই সত্যি হয় না, আবার অনেক স্বপ্নই আছে যেগুলো একদম বাস্তবে ঘটে যায় বা বাস্তবে প্রতিফলিত হয়। তোমাদের সাথে কখনো হয় কি না আমি জানি না, কিন্তু আমার সাথে অনেক সময় হয়। ধরে নাও আমি একটা কোনো নতুন জায়গায় গিয়েছি, গিয়ে মনে হয় এই জায়গাটাতে তো আমি আগেও এসেছি, কিন্তু আমি জানি আমি এই জায়গায় কিন্তু আগে কখনো আসিনি। যদিও এটা স্বপ্নের সাথে কোনো ব্যাপার না, কিন্তু এরকম মনে হয়। এটাকে কি বলে তোমরা জানো? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। নমস্কার দাদা, আমি সৈকত। দাদা, আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা শেয়ার করব যে ঘটনাটার কথা বা সেই দিনটার কথা আমি আজও ভুলতে পারিনি। যতবারই আমার সেই দিনের কথা মনে পড়ে ততবারই শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়, যেন কেউ খুব ধীরে ধীরে আমার পেছন থেকে নিঃশ্বাস ফেলেছে। ঘটনাটা প্রায় 7-8 বছর আগের। তখন আমি কলেজে পড়ি। পুজোর সময় গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাদের গ্রামে প্রতি বছর কালী পুজোর পর একটা বড় মেলা বসে। আশেপাশের কয়েকটা গ্রাম থেকেও লোকজন আসে। সেই মেলাটা নিয়ে ছোটবেলা থেকেই আলাদাই একটা টান ছিল। তাই সেদিন বিকেল থেকেই আমরা কয়েকজন বন্ধু ঠিক করলাম রাতে একসাথে মেলায় যাব। বাড়ি থেকে বেরোনোর সময় মা বলেছিল বেশি রাত না করতে, কিন্তু মেলার আনন্দে সময়ের খেয়াল থাকে নাকি। সন্ধ্যের পর থেকেই পুরো মাঠটা আলো আর মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল। নাগরদোলা, খেলনা, জিলিপির দোকান, ভেলপুরি, বাঁশির আওয়াজ সব মিলিয়ে একটা উৎসবের মতন পরিবেশ। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। মাঝে মাঝে হাসি ঠাট্টা, আবার কেউ কাউকে ভয় দেখাচ্ছে। এমন করতেই কখন যে রাত 10:30 বেজে গেল বুঝতেই পারিনি। তখন একটু করে লোকজন কমতে শুরু করেছে, দোকানদাররা গুটিয়ে নিতে শুরু করেছে। আমরা ঠিক করলাম এবার বাড়ি ফেরা উচিত। কিন্তু সমস্যা হলো আমাদের বাড়ি ফিরতে হলে একটা কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়, যেটা মাঠের পাশ দিয়ে। তারপর একটা ছোট্ট জঙ্গল আর একটা শুকনো খাল পেরিয়ে আমাদের গ্রাম। দিনের বেলায় পথটা স্বাভাবিক, কিন্তু রাতে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। সেই পথ নিয়ে ছোটবেলা থেকেই নানান গল্প শুনেছি। কেউ বলে রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কেউ বলে কারোর ছায়া দেখা যায়। যদিও আমি এসব আবার বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন যেটা ঘটেছিল তারপর থেকে আর কিছু নিয়ে নিশ্চিতভাবে আমি কিছু বলতে পারি না। আমরা 5 জন ছিলাম। শুরুতে সবাই খুব স্বাভাবিকভাবেই হাঁটছিল, হাসি ঠাট্টা করছিলাম। একজন মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনে দেখাচ্ছিল, কিন্তু একটু এগোতেই লক্ষ্য করলাম চারপাশটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেছে। এমনকি ঝিঝি পোকার আওয়াজটাও নেই, যেন পুরো জায়গাটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। তখনই প্রথমবার আমার একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি বললাম, তোরা কি খেয়াল করছিস কেমন চুপচাপ হয়ে গেছে না চারপাশ? ওরা কেউ তেমন গুরুত্ব দিল না, বলল রাত হয়েছে তা তো হবেই, কিন্তু ব্যাপারটা ঠিক সেই রকম মনে হচ্ছিল না। আমরা যখন জঙ্গলের ধারে পৌঁছালাম তখন হঠাৎ করেই আমাদের পেছন থেকে কারোর হাঁটার শব্দ পেলাম, যেন কেউ ধীরে ধীরে আমাদের অনুসরণ করছে। আমরা দাঁড়িয়ে পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। শুধুই অন্ধকার আর কুয়াশার মতন হালকা ধোঁয়া ভাসছিল। তখন একটু অদ্ভুত লাগলেও আমরা আবার হাঁটা শুরু করলাম, কিন্তু এবার আর কেউ তেমন কথা বলছিল না, সবাই একটু চুপচাপ। হঠাৎ আমাদের মধ্যে রাহুল বলল, দেখেছিস ওই গাছটার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমরা সবাই তাকালাম। সত্যিই দূরে একটা ছায়ার মতন কিছু দেখা যাচ্ছিল, কিন্তু সেটা ঠিক মানুষ কিনা বোঝা যাচ্ছিল না। আমরা কেউ এগোতেও চাইছিলাম না,
আবার পেছনেও ফিরতে ইচ্ছে করছিল না। তখনই হঠাৎ করে সেই ছায়াটা যেন একটু নড়ল, যেন আমাদের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। আমি বললাম, চল তাড়াতাড়ি হাঁটি। আমরা একটু দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু যত দ্রুত হাঁটছি মনে হচ্ছিল সেই ছায়াটাও যেন আমাদের সঙ্গে সঙ্গে এগোচ্ছে। এরপর যা হলো সেটা আমি কোনোভাবেই যুক্তি দিয়ে বোঝাতে পারিনি। আমরা যখন জঙ্গলের মাঝখানে পৌঁছেছি তখন হঠাৎ করে আমাদের সামনে একটা মেয়ের কণ্ঠস্বর শোনা গেল, খুব আস্তে, যেন কেউ হাঁটছে। আমায় একটু সাহায্য করো। আমরা সবাই থমকে দাঁড়ালাম, চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। রাহুল বলল, কেউ হয়তো বিপদে পড়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়, কারণ সেই কণ্ঠস্বরটা একদম কাছ থেকেও আসছে না, আবার দূর থেকেও না, যেন চারপাশ থেকেই আসছে। আমরা কয়েকবার ডাকলাম, কে কোথায়, কে? কোনো উত্তর নেই, শুধু সেই কান্নার শব্দটা বাড়তে লাগলো, আর অদ্ভুতভাবে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। তখন আমাদের মধ্যে একজন হঠাৎ করে চিৎকার করে উঠল, দেখ দেখ, ওখানে ওখানে দেখ। আমরা তাকিয়ে দেখলাম জঙ্গলের ভেতরে একটা সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু চুলগুলো সামনে ঝুলে আছে, আর সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের পা যেন মাটিতে আটকে গিয়েছিল, নড়তে পারছিলাম না। আমি অনুভব করছিলাম আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই অবয়বটা যত কাছে আসছিল ততই একটা গন্ধ আসছিল, পচা কিছুর একটা, আর সেই গন্ধটা আরও স্পষ্ট হচ্ছিল। আমায় রেখে যেও না। হঠাৎ করেই আমাদের মধ্যে সঞ্জয় দৌড়ে পালাতে শুরু করলো, তার সঙ্গে সঙ্গে আমরাও ছুটলাম। পেছনে তাকানোর সাহস কারোর ছিল না, শুধু মনে হচ্ছিল কেউ আমাদের পেছন থেকে তাড়া করছে। আমরা যখন খালের কাছে পৌঁছালাম তখন আবার সেই পায়ের শব্দটা শুনতে পেলাম, এবার একদম কাছেই, যেন কেউ আমাদের ঠিক পেছনে দৌড়াচ্ছে। আমি একবার সাহস করে পেছনে তাকালাম, আর সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। সেই সাদা অবয়বটা আমাদের একদম পেছনে, কিন্তু তার মুখটা আগের মতো ছিল না। চোখ দুটো পুরোই কালো, আর মুখটা অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, যেন কিছু বলতে চাইছে। আমি আর কিছু না ভেবে সামনে দৌড়তে থাকলাম। কোনো রকমে খালটা পার হয়ে যখন গ্রামের আলো দেখতে গেলাম তখন মনে হলো আমরা বেঁচে গেছি। আমরা সবাই একসাথে দৌড়ে একটা বাড়ির সামনে গিয়ে থামলাম। কেউ কিছু বলছিল না, শুধুই হাঁপাচ্ছিলাম। কিছুক্ষণ পর যখন একটু স্বাভাবিক হলাম তখন পেছনে তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। আমরা সেদিন আর কিছু না বলে বাড়ি ফিরে গিয়েছিলাম, কাউকে কিচ্ছু বলিনি। কিন্তু পরের দিন শুনলাম কয়েক বছর আগে ওই জায়গাতেই এক মেয়ে রাতে মেলা থেকে ফেরার সময় হারিয়ে গিয়েছিল, তার খোঁজ আর কখনো পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে আমি কখনো রাতে ওই রাস্তা দিয়ে যাই না, আর এরপরে আমার সঙ্গে তেমন কিছু ঘটেওনি যে আমি কিছু বলবো। যাই হোক, এই ছিল ঘটনা। ঘটনাটার একশিকিও মিথ্যে না, আমি তোমাকে যেটুকু বলেছি অ্যাজ ইট ইজ বলেছি। যদি ভালো লাগে অবশ্যই শুনিও। অপেক্ষায় থাকবো এই ঘটনাটা তোমার মুখে শোনার জন্য, আর আমার বাড়ির সবাই তোমার মুখে ঘটনাটা শোনার জন্য অধীর আগ্রহে আছে। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো, গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা, মেলা থেকে ফেরার পথে যেটা ঘটেছিল। এমন ঘটনা শুনলে সেই পুরনো ভৌতিক কথার কথা মনে পড়ে, তাই না? আমাদের পুরনো ভৌতিক কথা কিন্তু এমন টাইপের ঘটনা দিয়েই প্রথম দিকে ফেমাস হয়েছিল, তোমাদের সবার মাঝে পৌঁছে গিয়েছিল। যাই হোক, আমি জানি তোমাদের এই ঘটনাটা ভালোই লেগেছে। একটা কথা তবুও বলছি, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি শুভদীপ, হুগলির দিকেরই একটা ছোট্ট জায়গা থেকে লিখছি। আপনি হয়তো নামটা শোনেননি, আমিও চাই না জায়গাটার নাম এখানে বলি, কারণ যা বলবো সেটা শোনার পর
হয়তো অনেকেই কৌতূহলবশত সেখানে যেতে চাইবে, আর আমি সেটা একদমই চাই না। কারণ আমি নিজে যেটা দেখেছি সেটা যদি কারোর জীবনে ঘটে তাহলে সে আর আগের মতো থাকতে পারবে না। আমি ছোটবেলা থেকে খুব বাস্তববাদী মানুষ, ভূত প্রেত এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। আমাদের গ্রামে যেমন গল্প শোনা যায়, রাতে বাঁশঝাড়ে কেউ ডাকছে, পুকুর ঘাটে কারা নাকি বসে থাকে, এসবকে আমি সবসময় মানুষের ভয় আর কল্পনা বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু প্রায় 3 বছর আগে যে ঘটনাটা আমার জীবনে ঘটে সেটা আমার পুরো চিন্তাভাবনাটাকেই বদলে দেয়। আর আজও আমি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে সেই রাতটার কথা মনে পড়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা শুরু হয় একেবারে সাধারণ একটা দিন থেকে। আমার এক বন্ধু ছিল, নাম ধরা যাক সুমন। আমরা দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে স্কুল, একসাথে খেলাধুলো, সব কিছুতেই আমরা প্রায় অবিচ্ছেদ্য ছিলাম। কিন্তু সুমনের একটা স্বভাব ছিল, সে একটু একা থাকতে ভালোবাসত, বিশেষ করে সন্ধ্যের পর। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান ঘাট আছে, তার পাশেই একটা বড় বট গাছ ছিল। ও প্রায়ই সেখানে গিয়ে বসে থাকত। আমরা অনেকবার বারণ করেছি, কিন্তু সে বলতো ওখানে নাকি শান্তি লাগে। প্রথমে আমরা হেসে উড়িয়ে দিতাম, কিন্তু ধীরে ধীরে ওর আচরণে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। ও মাঝে মাঝে বলতো কেউ নাকি তাকে ডাকছে, নাম ধরে ডাকছে। আমরা ভেবেছিলাম মজা করছে, কিন্তু একদিন সন্ধ্যায় ও সত্যিই ভয় পেয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়, মুখ শুকনো, চোখ কেমন যেন ফাঁকা। আমি জিজ্ঞেস করতেই সে বলল, তুই কি কখনো এমন শুনেছিস কেউ তোকে খুব কাছ থেকে ডাকছে কিন্তু সামনে কেউ নেই? আমি তখনও বিষয়টাকে সিরিয়াসলি নিইনি। বললাম হয়তো বাতাসে শব্দ হয়েছে বা কারোর গলা ভেসে এসেছে। কিন্তু সেদিনের পর থেকে ওর মধ্যে ভয়টা আরও বাড়তে থাকে। সে বলতো প্রতিদিন একই সময়ে রাত প্রায় 10:30 নাগাদ ঠিক সেই বটগাছটার দিক থেকে কেউ তাকে ডাকে, প্রথমে দূর থেকে, তারপর ধীরে ধীরে কাছে আসে, যেন কেউ খুব পরিচিত মানুষ। কিন্তু নামটা সে কখনো পরিষ্কার শুনতে পায় না, শুধু একটা টান, একটা আহ্বান, যেন কেউ তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। আমরা ওকে বোঝানোর চেষ্টা করতাম যেন আর সে সেখানে না যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে নিজেই বলতো সে যেতে চায় না, কিন্তু পা যেন নিজে থেকেই চলে যায়। এই কথাটা শুনে তখনও আমি বিশ্বাস করিনি, কিন্তু ঘটনাটা মোড় নেয় সেই রাতেই, যেদিন সব কিছু বদলে যায়। দিনটা ছিল অমাবস্যার, চারিদিকে অন্ধকার একটু বেশি, বাতাসেও কেমন একটা ভারী গন্ধ ছিল। সেদিন রাতে আমি আর সুমন একসাথে ছিলাম, কারণ ও একা থাকতে ভয় পাচ্ছিল। আমরা আমার ঘরে বসে গল্প করছিলাম। সময় তখন প্রায় 10:30। হঠাৎ করেই সুমন চুপ হয়ে গেল। আমি প্রথমে খেয়াল করিনি, কিন্তু কিছুক্ষণ পরে দেখি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে খুব আস্তে বলল, শুনছিস না? আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। বললাম, কি শুনবো? তখন সে আমার হাত চেপে ধরে বলল, ও আবার ডাকছে। আমি হাসতেই যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস ঘটল। আমি পরিষ্কার শুনলাম যেন খুব দূর থেকে কেউ একটা টানা গলায় ডাকে, কিন্তু শব্দটা এমন ছিল যে ভাষায় বোঝানো কঠিন। না পুরোপুরি মানুষের গলা, না পুরোপুরি বাতাসের শব্দ। আর সেই ডাকটা ধীরে ধীরে কাছে আসছিল। আমার বুকের ভেতর ধড়ফড় করতে লাগলো। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা হয়তো কোনো প্রাকৃতিক শব্দ, কিন্তু সুমনের অবস্থা তখন অন্যরকম। সে উঠে দাঁড়িয়ে গেল যেন কারোর ইশারায়। আমি তাকে থামাতে গেলাম, কিন্তু সে আমার হাত ছাড়িয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আমি পেছন থেকে জোরে ধরে ফেললাম। বললাম, কোথায় যাচ্ছিস? সে তখন একদম ফাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল, ও আমাকে ডাকছে, যেতে হবে। সেই গলাটা একদম স্বাভাবিক ছিল না, যেন ওর নিজের গলা না। আমার শরীরটা কাঁপতে লাগলো। আমি কোনোভাবে ওকে ধরে রাখতে চেষ্টা করেছিলাম, কিন্তু ওর শরীরের শক্তি তখন অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। আমি একা সামলাতে পারছিলাম না। ঠিক তখনই আবার সেই ডাকটা এলো, এবার একেবারে স্পষ্ট, যেন আমাদের ঘরের ঠিক বাইরে কেউ দাঁড়িয়ে আছে।
আমার নাম ধরে ডাকছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার নামটা পরিষ্কার শুনতে পেলাম না। শুধু বুঝতে পারছিলাম সেটা সুমনকেই ডাকা হচ্ছে। আর সেই ডাকের মধ্যে এমন কিছু একটা টান ছিল যা ভাষায় বোঝানো সম্ভব না। যেন কেউ খুব কাছের, খুব প্রিয় কেউ। সুমন হঠাৎ করে আমাকে জোরে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। আমি পেছন পেছন দৌড়ালাম। বাইরে তখন পুরোই অন্ধকার, শুধু দূরে শ্মশান ঘাটের দিকটায় হালকা কুয়াশার মতন কিছু দেখা যাচ্ছিল। সুমন সোজা সেই দিকেই হাঁটছিল। আমি চিৎকার করে ডাকছিলাম, কিন্তু সে একবারও পেছনে ফিরে তাকায়নি। আমি দৌড়ে গিয়ে আবার তাকে ধরলাম, কিন্তু এবার সে এমনভাবে ছটপট করতে লাগলো যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি শপথ করে বলছি, অমিতদা, আমি তখন স্পষ্ট অনুভব করছিলাম আমাদের সামনে কেউ আছে, যদিও চোখে কিছুই দেখা যাচ্ছিল না। বাতাসটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গিয়েছিল, আর একটা পচা গন্ধ নাকে আসছিল, ঠিক শ্মশানের মতন। সুমন তখন প্রায় ছুটে সেই বটগাছটার দিকে চলে গেল। আমি পেছনে পেছনে গিয়ে দেখি সে গাছটার সামনে দাঁড়িয়ে আছে, আর গাছটার ছায়ার মধ্যে যেন একটা অস্পষ্ট অবয়ব নড়ছে। আমি চোখ কুঁচকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু যতই তাকাচ্ছি ততই মনে হচ্ছিল কিছু একটা আছে আবার নেই। ঠিক তখনই সুমন হঠাৎ করে সামনে এগিয়ে এলো আর একটা বিকট চিৎকার করে উঠল। সে চিৎকারটা আমি আজও ভুলতে পারিনি। আমি দৌড়ে গিয়ে দেখি সে মাটিতে পড়ে আছে, চোখ দুটো একদম বিস্ফারিত, মুখে এমন একটা ভয় জমে আছে যা মৃত্যুর আগে শেষ মুহূর্তের মতো। আমি তাকে ঝাঁকাতে লাগলাম, কিন্তু কোনো সাড়া নেই। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে যেন। আমি বুঝতে পারলাম সব শেষ, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল। আমি যখন ওর মুখের দিকে তাকিয়ে আছি, ঠিক তখনই আবার সেই ডাকটা এলো, এবার একদম আমার কানের কাছে। আমি স্পষ্ট অনুভব করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, আর খুব আস্তে করে বলছে, তুইও আয়। আমি এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালালাম। বাড়ি ফিরে এসে দরজা বন্ধ করে সারাটা রাত আলো জ্বালিয়ে বসেছিলাম। পরের দিন গ্রামের সবাই মিলে সুমনের দেহটা নিয়ে আসে। ডাক্তার বলে হার্ট অ্যাটাক, কিন্তু আমি জানি সেটা কি ছিল। আমি কাউকে কিছু বলতে পারিনি, কারণ কেউ বিশ্বাস করবে না। কিন্তু এখানেই শেষ না। সুমনের মৃত্যুর ঠিক 7 দিন পর থেকে আমার সাথেও একই জিনিস শুরু হয়। রাত 10:30 হলেই সেই ডাকটা আমি শুনতে পাই। প্রথমে দূর থেকে, তারপর ধীরে ধীরে কাছে আসে। আমি কোনোদিন সেই ডাকে সাড়া দিইনি, দরজা বন্ধ করে বসে থাকি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি আর বেশি দিন পারবো না, কারণ সেই ডাকে এমন একটা টান আছে যা ধীরে ধীরে ভেতর থেকে টেনে নেয়। সেই ঘটনার পর থেকে আমি এখনও মনে মনে ভয়ে থাকি যে কখন বুঝি আমার সাথে কি হলো। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা তাদের বলবে একদম শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দেই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এমডি রিয়াদ, সেকেন্ড কমেন্ট করেছে সৌমিক, থার্ড কমেন্ট করেছে অন্তিম স্যাড মুভমেন্ট। 3জনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুদেশনা কায়াল, বিপ্লব রায়, পাপড়ি দোলা, অঞ্জলি মণ্ডল, রাজা প্রভাত, রবীন সামন্ত, শান্তর দুনিয়া লিখেছে, হাই অমিত ভাই, আমি মধ্যমগ্রাম থেকে শুনছি। তুমি গেল ভিডিওতে জিজ্ঞেস করেছিলে তোমার দাদা ভাইয়ের কী হয়েছে। ওর হার্টের অসুখ হয়েছে, হাই প্রেশার, 260/70। এখন আর খাবার খেতে পারছে না, পেটে খুব ব্যথা, পায়খানা বমি করছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। কী করবো জানি না, ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একদম, শুধু আমি না, আমাদের এই পুরো পরিবারের সবাই প্রার্থনা করবে। তারপরে কমেন্ট করেছে মিস্টার আশিক, দেবরাজ পাঞ্জা লিখেছে, আমার নামটা একবার বলো দেবরাজ। হ্যালো দেবরাজ। তারপরে কমেন্ট করেছে বিজয় সরকার, সাথী, অমিতা ঠাকুর লিখেছে, চলে এসেছি দাদা, দারুণ ভৌতিক ঘটনা শুনতে, জানি দারুণ হবে একদম। তারপরে কমেন্ট করেছে রমা হালদার, আরমান খান, সঙ্গীতা মজুমদার, অপূর্ব প্রামাণিক, সাধন অধিকারী, পারমিতা ধারা লিখেছে, হ্যালো ভূতের রাজ্যা, কেমন আছো? তোমাদের ওখানে গরম কেমন পড়েছে? খুবই পড়েছে গো, খুবই।
তারপরে কমেন্ট করেছে শিহাব শাফিরউদ্দিন, রবিন সামন্ত, জবা দেবী, রোহিত সান্ত্রা লিখেছে চলে এসেছি দাদা তোমার ভৌতিক কথা শুনতে। দাদা আমার নামটা নেবে? আমার নাম রোহিত। হ্যালো রোহিত। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, লিখেছে দুটো ঘটনাই খুবই ভয়ঙ্কর ছিল একদম। তারপরে কমেন্ট করেছে হান্টার অভয়, লিখেছে দাদা মনে হয় দেরি করে ফেললাম। ঠিক আছে, নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে সুস্মিতা দাস, গীতা গোস্বামী, সিঙ্গিং স্টার কবিতা, লিখেছে হ্যালো অমিতজি। হ্যালো, অনেকদিন পর কমেন্ট দেখলাম। তারপরে কমেন্ট করেছে মন্দিরা সেন, লিখেছে হাই দাদা কেমন আছো, আমার নামটা একটু নিও প্লিজ। আমার নাম মন্দিরা আর আমি তোমার ঘটনা খুব শুনি, আমার খুব ভালো লাগে। আমি একটা ঘটনা তোমাকে পাঠাবো। লাভ ইউ দাদা, এভাবে এগিয়ে যাক আমাদের ভৌতিক কথা। থ্যাংক ইউ মন্দিরা। তারপরে কমেন্ট করেছে সুভাষ বৈদ্য, লিখেছে হাই অমিতদা তুমি কেমন আছো, আবারও চলে এলাম তোমার ভৌতিক চ্যানেলে গল্প শুনতে একদম। তারপরে কমেন্ট করেছে মকবুলস, মলয় চক্রবর্তী, রিয়া বৃষ্টি, লিখেছে বেঙ্গলি নিউ ইয়ার কেমন কাটছে তোমার? ভালো গো। তারপরে কমেন্ট করেছে দেবাশিস পণ্ডিত, বিজয় সরকার, ইউদে দাস, লিখেছে দাদা তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ গো, ঠিক আছে এখন। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কমেন্ট করছো না, অনেক লেট করছো। না গো, লেট করলে হবে না। তোমাদের এই কমেন্ট, তোমাদের এই অ্যাপ্রিসিয়েশনই কিন্তু আমাদের মোটিভেশন যাকে বলে। কিন্তু এটাই যদি দেরি হয় তাহলে তো আমরা ডিমোটিভেট হয়ে যাব। তাই বারবার করে বলছি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো। ভালো থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।